আমার ছোট বোনের বিয়ে হয়েছে ১৩ বছর, কিন্তু এখনো কোনো সন্তান সন্ততি হয়নি। বিয়ের ৪ বছরের মাথায় ওর বর দ্বিতীয় বিয়ে করে। সেদিন বোনটা আমায় টেলিফোন করে অনেক কেঁদেছে। তার একটাই কথা, আমি যেন তাকে শ্বশুরবাড়ি নামক নরক থেকে বের করে নিয়ে যাই। তখন আমি তাকে উল্টে ধমকেছি, বলেছি, তোর স্বামীর কি দোষ? ৪ বছর ঢের সময়, আর কত অপেক্ষা করবে? ওরও তো মন চায় বাবা হতে। আমার এইসব কথা শুনে রিনঝিন ফোন নামিয়ে রেখেছিল। এরপর দ্বিতীয়বার আর ফোন করেনি। আমি কালে ভদ্রে কখনো ফোন করলে ধরেছে, এছাড়া নিজে কখনো কোনো সমস্যার কথা অভিযোগ করেনি আমার কাছে। হয়তো অভিমান করেছে, কিংবা বুঝে গেছে ওর ভাইও ওর মতোই সহায়হীন। এরপর একবার ওদের বাড়িতে গেলাম। অফিসের এক কলিগের কাছ থেকে ১,০০০ টাকা ধার করে দই মিষ্টি নিয়ে। আমাকে দেখে রিনঝিনের শাশুড়ি মুখ কালো করে বলল, এইসব কম দামি মিষ্টি নাকি তারা খায় না, এসব যেন আমি যাওয়ার সময় ফেরত নিয়ে যাই। এত অপমানিত হয়েছি সেদিন, মন চাইছিল মাটির ভিতর ঢুকে যায়। তবুও সব অপমান গা ঝাড়া দিয়ে জিজ্ঞেস করলাম, রিনঝিন কই? আমার কথা শুনে রিনঝিনের শাশুড়ি চেহারাখানা দ্বিগুণ অন্ধকার করে বললেন, রিনিঝিনি আবার কি? এইসব ছোটলোক মার্কা কথা আমার সামনে নেবা না, এদের নাম কাম কিছুরই ঠিক নাই। আমি লজ্জিত গলায় বললাম, আসলে ছোটবেলায় ডাকতাম তো। আমার সারা শব্দ পেয়ে রিনঝিন নিজেই উঠোনে এলো। ওকে দেখে আমার শরীর কেঁপে উঠল। এ কি দশা হয়েছে আমার বোনটার! দুধে আলতা গায়ে রং ছিল, আর এখন কাঠ কয়লার মতো। খেতেও দেয় না হয়তো ঠিকঠাক মতো। রিনঝিন বলল, এসো ভাইয়া, ভিতরে আসো। দরজার দিকে পা বাড়াতে যাব, অমন সময় দেখি একটা মেয়ে বাচ্চা কোলে নিয়ে দরজার মাঝখানটায় দাঁড়িয়ে আছে। তার ভাবভঙ্গি দেখেই বুঝলাম সে চাইছে না আমি ভিতরে আসি। বুঝতে পারলাম এটাই রিনঝিনের স্বামীর দ্বিতীয় স্ত্রী। রিনঝিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে দেখতে এসেছিলে? দেখা হয়েছে, এবার চলে যাও। আমার খুব ওকে সাথে করে নিয়ে যেতে মন চাইছিল, কিন্তু আমি অপারগ। শুধু যেটা পারি সেটা হলো মনে মনে দোয়া করতে, যাতে কারোর কপালে আমার মতন ভাই না জোটে, যে বোনকে আগুনে পুড়তে দেখতে পারে কিন্তু সাহায্য করতে পারে না। রিনঝিন আমাকে এগিয়ে দিতে এলো রাস্তা পর্যন্ত। দেখলাম ও বেচারি ভালো করে হাঁটতে পারছে না। পায়ের পাতার মধ্যে অনেকখানি কাটা দাগ, এখনো শুকায়নি। জিজ্ঞেস করলাম, পায়ে কি হয়েছে? রিনঝিন হেসে উত্তর দিল, আমার সতীন বঁটি দা ছুঁড়ে মেরেছিল, ওর ছেলের দুধ জাল দিতে দেরি হয়েছে বলে। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। বললাম, তোর বর কিছু বলল না? রিনঝিন আবার হাসল। কে আমার বর? আমি হচ্ছি এ বাড়ির কাজের লোক। গরম পানি ছুঁড়ে মারা, গায়ে চা ঢেলে দেওয়া, ঝাড়ু ছুঁড়ে মারা, এগুলো নিত্যদিনের রুটিন। আমি বহু কষ্টে চোখের পানি আড়াল করলাম। বললাম, মিলেমিশে থাকিস, ঝগড়া করিস না। রিনঝিন হঠাৎ ওড়নার কোনার গিঁটটা খুলে কয়েকটা জীর্ণ নোট আমার হাতে দিল। বলল, মিষ্টি টিষ্টি তো ধার করেই এনেছো, আমি জানি। এখানে ৩০০ টাকার মতন হবে। আমি কিছু বলবো তার আগে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে গেল। এটাই ছিল শেষ দেখা। এরপর আর ৬টা বৎসর দেখা হয়নি। ওদের বাড়ি যেতে সাহসে কুলাতো না। বোনকে এত খারাপ অবস্থায় কোনো ভাই দেখতে পারে? আমার স্ত্রী রোজিকে বললাম, একবার রিনঝিনকে আনি কয়েকদিনের জন্য। বেচারা ওখানে অনেক কষ্ট পায়, খাবারও পায় না ঠিক মতো। রোজি আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো, বলল, ও কষ্টে আছে, খেতে পায় না, আর তুমি তো লাট সাহেব, টাকার অভাব নেই। মাসের শেষ কদিন কিভাবে সংসার চলবে তার হিসাব মেলাতে গিয়ে আমি ক্লান্ত, আর উনি এই সময় বাড়তি আরেকজনকে ঘাড়ে চাপাতে চাইছে। আমি কাঁচুমাচু মুখ হয়ে বললাম, শুধু 2 দিনের জন্য আনি, আমার ভাগের খাবারটা না হয় ও আর আমি ভাগ করে খাবো। বলতে বলতে আমার চোখ ভিজে গেল, কিন্তু রোজি ঝাঁঝালো কণ্ঠে বলল, তুমি যদি 2 পয়সা বেশি বেতনের চাকরি করতে তবে আমি তোমাকে মানা করতাম না। বোন কেন, 14 গুষ্টি এনে খাওয়াও,
কিন্তু তুমি বেতন পাও মাত্র 10,000, তাই দিয়ে সারা মাস কি চলে? আমাদের 4 ছেলেমেয়ের লেখাপড়া, বাড়ি ভাড়া, গ্যাস, কারেন্টের বিল, আরও কত কি কোনটা আমি বলবো। আর মেয়েরা যে বড় হচ্ছে, তাদেরও তো বিয়ে দিতে হবে, সেজন্য তো একটা টাকাও আলাদা করে রাখতে পারো না। লজ্জাও করে না তোমার? আবার বলছো অর্ধেক করে খাবো। রোজির ওপর আমি কী বা বলবো, ও তো ভুলও বলেনি কিছু। রিনঝিনকে ফোন করতাম মাঝে মাঝে, খুব তাড়াতাড়ি কথা শেষ করতাম। ভয় হতো হঠাৎ যদিও বলে, ভাইয়া আমাকে নিয়ে যাও। আমি কই নিয়ে যাব? এভাবে কেটেছে অনেকগুলো বছর। একটা যে বোন আছে সে কথা মনেও আনতাম না। একদিন অফিস থেকে ফিরে দেখি বাসার সবার মুখ থমথমে। আমার ছেলে এসএসসিতে A+ পেয়েছে। এখন যে কলেজটায় ভর্তি হতে চাইছে সেখানে ভর্তি হতে 11,000 টাকা কমপক্ষে লাগবে, আর মাত্র 2 দিন সময়। অথচ আমি 1 টাকাও জোগাড় করতে পারিনি। এর মধ্যে বাড়িওয়ালা 7 দিনের মধ্যে 3 মাসের বাড়ি ভাড়া শোধ দিতে বলেছে, না হয় তাড়িয়ে দেবে। এত টাকা আমি কই পাবো বুঝতে পারছিলাম না, কার কাছে চাইবো। হঠাৎ মনে পড়ল বোনের কথা, যার কথা আমি মনে করি না কোনো দিন। রিনঝিনকে ফোন করলাম, লজ্জিত হয়ে কিছু টাকা ধার চাইলাম। বললাম ভীষণ প্রয়োজন। ও রাজি হলো, বলল বড় রাস্তার কাছে যেতে, কিন্তু ওদের বাড়ি যেন না যায়। একদিক থেকে ভালোই হলো, না হয় মিষ্টি কিনতে আবার টাকা খরচ হতো আমার মতো গরিবের পক্ষে। তবু তো কিছু নেওয়া লাগে, সস্তায় কি পাবো করে খুঁজতে গিয়ে ফুটপাতের ধারের একটা কাঁচমালার দোকান পেলাম। সেখানে মেয়েদের পায়ের নুপুর, ঘুঙুর এসবও বিক্রি হচ্ছে। ছোটবেলায় আমার বোনটা খুব সুন্দর নাচতো নুপুর পরে, রিনঝিন রিনঝিন আওয়াজ হতো। সেই থেকে বাবা ওকে রিনঝিন ডাকতো। এখন বড় হয়েছে, ও তো আর এখন এসব পরবে না। তাও আমি খুঁজে একজোড়া ঝুমকো ছাড়া নুপুর কিনলাম, যেন আওয়াজ না হয়, খুব সস্তায়। সেদিন এই সামান্য উপহার দেখে ও এত খুশি হয়েছিল আমি কল্পনাও করিনি। এরপর ও আমাকে 12,000 টাকা ধার দেয়, আর জিজ্ঞেস করিনি কই পেয়েছে এত টাকা। খুব দরকার ছিল, ব্যাস নিয়ে নিলাম। এর 2 দিন পর ওর স্বামী আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, বলল এক্ষুনি যেন ওদের বাড়ি যায়। আমি ওখানে গিয়ে দেখি আমার বোনকে মেরেও আর কিছু রাখেনি। সেদিন প্রচণ্ড রেগে জিজ্ঞেস করলাম, আমার বোনকে তুই মারলি কোন সাহসে? সে সাথে সাথে বলল, জীবনে বোনের খবর নেয় না, 1 পয়সা দেয় না, সে আবার আমার বাড়ির টাকা বোনকে দিয়ে চুরি করায়। তোর বোনের জন্য এত মায়া হলে নিয়ে যা সাথে করে, এই চোরকে আমি আর পুষব না। মুহূর্তে আমার রাগ পানি হয়ে গেল। অনেক বোঝালাম টাকা ফেরত দেব, কিন্তু লাভ হলো না। হঠাৎ আজ 9 বছর পর রিনঝিন আবার বলল, আমাকে এখান থেকে নিয়ে যাও না তোমার সাথে। আমি তবু বেহায়ার মতো ও বাড়িতে ওর থাকার ব্যবস্থা করার জন্য কেঁদেছি, হাতে পায়ে ধরেছি, কিন্তু লাভ হয়নি। ওর স্বামী হুট করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, মুখের ওপর দরজা বন্ধ করে দিল। এখন আমি রিনঝিনকে নিয়েই পথ চলা শুরু করলাম। রোজিকে ফোন করে বললাম কয়েকটা দিন যদি রিনঝিন। আমার কথা শেষ না হতেই রোজি চেঁচিয়ে উঠল, ছেলেকে কলেজে ভর্তির চক্করে বাড়ি ভাড়া দিতে পারিনি, তাই সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এখন রোজি ছেলে মেয়েদের নিয়ে ওর বাবার বাড়িতে উঠেছে। আমি নতুন বাড়ি খুঁজছি, আর রাতে পার্কের বেঞ্চে ঘুমাই। রিনঝিন বলল, ভাইয়া আমি কি কোনো কাজ পাবো? পড়ালেখাও তো করতে পারলাম না বেশি, কি কাজ করতে পারি আমি? তুমি খুঁজে দেবে? আমি তো কিছু চিনি না। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমি নিজেই তো। এই শহরটা বড়ই প্রাণহীন। আমাদের গ্রামই ভালো ছিল, যেখানে আমি আর রিনঝিন বড় হয়েছি। সবুজ রঙের সস্তার আইসক্রিমগুলো ভাগ করে খেয়েছি। কেউ কিছু দিলে বাড়ি নিয়ে আসতাম। বোনকে ফেলে একটা খইও মুখে উঠত না। সারাক্ষণ চিন্তা হতো। এরপর বড় হলাম, আলাদা আলাদা সংসার হলো। এত দূরে সরলাম যে 5 বছরে একবার দেখাও হয় না। দেখা করি না টাকার জন্য। হাঁটতে হাঁটতে আমরা রেল স্টেশন পৌঁছে গেলাম। রিনঝিন বলল ওর নাকি খিদা লেগেছে। পকেট হাতড়ে দেখি 10 টাকার একটা নোট কেবল।
একটা পাউরুটি কিনলাম। অনেক দিন পর সেই ছোট্টবেলার মতন ভাগাভাগি করে খেলাম। দুইজন রেলপাড়ে বসে রইলাম। আমি শুধু ভাবছি, ওকে নিয়ে যাব কই। বসে থাকতে থাকতে রিনঝিন ঘুমিয়ে পড়ল। কপালে হাত রেখে দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে। এমন সময় রোজি ফোন করে বলল, আমার ছোট মেয়েটা বাথরুমে পড়ে মাথা ফেটে গেছে, আমি যেন এক্ষুনি আসি। আমি তাড়াহুড়ো করে চলে গেলাম। যাওয়ার আগে একটা কাগজে ছোট্ট করে লিখলাম, প্রিয় রিনঝিন, রাগের মাথায় ডিভোর্স হয় না। তুই ফিরে যা, তোর স্বামী নিশ্চয়ই তোকে তাড়াতে পারবে না। আর পারলে আমাকে ক্ষমা করে দিস প্রিয় বোন রিনঝিন। আমি চোখের পানি মুছে ফিরে গেলাম। মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি করালাম। আবার কতগুলো টাকা কোথায় যে পাবো। পরদিন ভোরে লোকজনকে বলা বলি করতে শুনলাম, রেল লাইনে কাটা পড়ে নাকি একজন মহিলা মারা গেছে। আমার বুকটা ধক করে উঠল। আমিও গেলাম সেখানে। ততক্ষণে পুলিশ চলে এসেছে। কেউ বলছে সুইসাইড, কেউ বলছে অন্যমনস্ক হয়ে রেল লাইনে বসেছিল। কারোর ধারণা কানে শুনতে পায় না। আমি ভিড় ঠেলে এগিয়ে গেলাম। সত্যি চেনার জো নেই। পুরো শরীরে কি অবস্থা, শুধু পা দুখানা অক্ষত। উল্টো দিকে বসেছিল হয়তো। আমি তখনও এটা ভেবে সান্ত্বনা পাচ্ছিলাম, এটা রিনঝিন না, অন্য মেয়ে। রিনঝিন হয়তো ফিরে গেছে। হঠাৎ লাশের পা দুটোর দিকে তাকিয়ে দেখি একজোড়া নুপুর পরা। আমি কিনে দিয়েছিলাম রিনঝিনকে। দুদিনেই রং চটে গেছে। সস্তা বলে কথা। পুলিশ সবাইকে জিজ্ঞেস করছে, যারা ছিল কেউ কি বুঝতে পারছে এটা কে। আমায় জিজ্ঞেস করাই আমি বললাম, এক সময়ের খুব চেনা কাছের মানুষ, কিন্তু বর্তমানে খুব দূরের মানুষ। এতই দূরের যে তার খোঁজ নেওয়ার সামর্থ্য আমার ছিল না। আমার কথা শুনে পুলিশরা ধমকি দিল, পাগল বলে গালি দিল। আমি হাসলাম। ভিড়ের মধ্যে বসে পড়লাম। আসলেই পাগল হয়ে গেছি। না হলে চোখের সামনে কেন ছোট্ট রিনঝিনকে নাচতে দেখছি। চোখ বন্ধ করলাম। রিনঝিন রিনঝিন শব্দ তখনও হচ্ছে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।